21 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হল সংসদের পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ব্যালট গোনা। চূড়ান্ত ফল পেতে রাত হওয়ার আভাস। জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটু গাফিলতি রয়েছে। আমাদের 3টি হল বাকি আছে। গত সারা রাত কাজ করেছি আর এখনো চলমান আছে, আমরা চেষ্টা করছি। নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে জাবি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যু। কিছুক্ষণ পর নামাজে জানাজা। শোকে ভাসছেন চারুকলার শিক্ষার্থীরা। দরজার হাতল ধরেছিলেন, তো ওখান থাকা অবস্থা তিনি পড়ে যান। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা একজন শিক্ষককে হারাই ফেলছি। আমরা কতটা চাপের মুখে বা স্ট্রেসের মধ্যে দিয়ে শিক্ষকদেরকে কাজ করতে হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার জেরে জোর বিএনপির। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। দলগুলোর হাতে জুলাই সনদে চূড়ান্ত ভাষ্য। ঐক্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। তফসিল হিসেবে যুক্ত হবে সংবিধান। প্রশ্ন তুলতে পারবে না স্বাক্ষরকারী দল। কক্সবাজারে ঘুরতে যাওয়া হলো না। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে প্রাইভেট কার। চট্টগ্রামে বাবা মেয়ে সহ নিহত 3। আরও 3 জেলায় সড়ক দুর্ঘটনা। সঞ্চয় করছে যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠতে পারি। টাকায় উঠতে পারতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি। চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক। আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। একুশ ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হল সংসদের পর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ব্যালট গোনা। নির্বাচন কমিশন বলছে চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হতে পারে রাত পর্যন্ত। এদিকে ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ভোট গ্রহণে বিলম্বের পর গণনা শুরু হয় রাত 10টা থেকে। শুক্রবার দুপুর পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফলের ধারের কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের ভোটের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। একটা প্রত্যাশা করেছিলাম যে আমরা কি রাতে আমরা সবাই ফলাফল পেয়ে যাব, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটু গাফিলতি রয়েছে। আমরা এখনো প্রত্যাশা করি যে সময়গুলো আছে সেই সময়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুতই আমাদেরকে ভোট গণনা করে দিবেন বলে প্রত্যাশা করি। এরকম অবস্থা কেন হবে এই প্রশাসনে? জাকসু নির্বাচনের এই অবস্থা কেন হবে? 33 বছর পরে এই সিনেমা কেন হবে? নির্বাচন কমিশন জানায় হল সংসদের কার্যক্রম শেষ হলেই শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। তবে ফলাফল কখন প্রকাশ করা হবে তা এখনো নিশ্চিত নয়। আমাদের 3টি হল বাকি আছে। তো এই 3টি হল যে বাকি আছে সেক্ষেত্রে নামাজের বিরতি সবকিছু সে আনুমানিক 2টো। ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে কর্মকর্তারা জানান OMR দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে। নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে। এটা তো রেজাল্ট দেওয়ার বিষয় না, এটা আমরা যথেষ্টভাবে সবাই গত সারা রাত কাজ করেছি আর এখনো চলমান আছে, আমরা চেষ্টা করছি, দেখা যাক। এদিকে ফলাফল ঘিরে সিনেট ভবন সহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর 1000 সদস্য। বিশৃঙ্খলা হবে না। আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি, আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। জাকসু নির্বাচনের মোট ভোটার সংখ্যা 11,843। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। নানা অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং রৌনক নিয়ন্তা। সরাসরি প্রথমেই যাচ্ছি রৌনকের কাছে। রৌনক, বেলা গড়িয়ে ঠিক দুপুর 2টা পেরিয়ে গেছে, প্রায় 16টি ঘন্টা, কিন্তু এখনো ভোট গণনা শেষ করতে পারেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনের। শুরু হয়েছে ভোট গণনা গতকাল রাত 10টা থেকে, কিন্তু কখন নাগাদ কয়টার দিকে আসলে এই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে এরকম কোনো নিশ্চিত তথ্য আসলে কেউ এখন পর্যন্ত জানাতে পারেননি।
কিছুক্ষণ আগে ঢাকা রেঞ্জের ডিআইজি এসেছিলেন ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আসলে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই আসলে নিশ্ছিদ্র নিরাপত্তা চাদরে আসলে মোড়ানো রয়েছে এই ক্যাম্পাস। যে কোনো উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আসলে তারা প্রস্তুত রয়েছে। তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে চোখে না পড়লেও তারা গতকাল রাত থেকেই প্রায় 2000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে রেখেছিলেন এবং এখনো আসলে প্রায় 1000-এরও বেশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সুপার। আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিয়ে যদি আরেকটু জানাতে চাই, পুরো ক্যাম্পাস জুড়ে প্রায় 12টি চেকপোস্ট রয়েছে এবং সবগুলো চেকপোস্টে কিন্তু আসলে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে বিজিবি, গোয়েন্দা পুলিশ, এপিবিএন থেকে শুরু করে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন, সর্বদা সজাগ রয়েছেন। এবং এই মুহূর্তে এই নির্বাচনের সর্বশেষ ভোট গণনার খবর জানাতে আমরা চলে যাচ্ছি সহকর্মী হাসান ওয়ালির কাছে। কাল রাত 10টা থেকে শুরু হচ্ছে ভোট গণনা। এখন পর্যন্ত কিন্তু সে ভোট গণনা চলেছে কিছুক্ষণ আগ পর্যন্ত। এখন 1 ঘন্টার বিরতি চলছে, নামাজ এবং খাবার বিরতি। এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে, আরও 3টি হলের ভোট গণনা এখন পর্যন্ত বাকি রয়েছে। কিন্তু এটি শুধুমাত্র যে হল সংসদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন করে তাদের ভোট গণনা চলছে। কেন্দ্রীয় সংসদের ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, যার ফলে গতকালকে শুরু হয় ভোট গণনা সন্ধ্যা কিংবা রাত হতে পারে, এমনটি কিন্তু আসলে মনে করছেন যারা দায়িত্ব রয়েছেন। এরই মধ্যে আমরা জেনেছি একজন দায়িত্বরত কর্মকর্তা, পোলিং অফিসার, তিনি কিন্তু মারা গেছেন দায়িত্বরত অবস্থায়। সেটিকে কেন্দ্র করে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু এক ধরনের শোকের আবহ চলছে। গতকাল রাত পর্যন্ত আমরা যেরকম পরিস্থিতি দেখেছি, যারা 5টি প্যানেল বর্জন করেছে জাকসু নির্বাচন কারচুপির অভিযোগ এনে, তারা কিন্তু গতকাল রাতেও বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু আজকে সকাল থেকে কোনো ধরনের বিক্ষোভ বা কোনো ধরনের মিছিল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, স্বাভাবিকভাবেই চলছে। এরই মধ্যে যেই জায়গাটিতে আসলে এই ভোট গণনার কার্যক্রম চলছে, এই ভবনের নিচে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে যারা নির্বাচন করেছেন তাদেরকে দেখা গেছে, অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের দেখা গেছে, কিন্তু ছাত্রদল সহ অন্যান্যদের দেখা যায়নি। যেই হলটিতে এখন মূলত এই ভোট গণনার কার্যক্রম চলছে, একই সঙ্গে এলইডি স্ক্রিনে কিন্তু সেটি প্রদর্শনও করা হচ্ছে। ক্যাম্পাস জুড়ে বেশ কয়েক জায়গায় কিন্তু আসলে এলইডি স্ক্রিনে যে ভোট গণনা সেটি প্রদর্শন করা হচ্ছে। নির্বাচন কমিশনে যারা দায়িত্বরত রয়েছেন তারা এর আগে গতকালকে জানিয়েছিলেন যে জুম্মার নামাজের পরপর মূলত তারা ফলাফল ঘোষণা করতে পারবেন। কিন্তু এখন যে অবস্থা, যে আসলে স্বাভাবিকভাবে যেহেতু যেই মেশিনের মধ্য দিয়ে ভোট গণনা করার কথা ছিল, গতকালকে ছাত্রদলের আপত্তির মুখে আসলে সেটি বন্ধ করে প্রশাসন, এবং তার ফলে কিন্তু আসলে একেবারে অ্যানালগ পদ্ধতিতে হাতে কলমে যে ভোট গণনা শুরু হচ্ছে। প্রায় 8000 শিক্ষার্থী ভোট দিয়েছেন মোট 40টি পদে, কেন্দ্রীয় সংসদের 25টি এবং হল সংসদের 15টি পদে, যার ফলে কিন্তু বেশ ধীরগতি হচ্ছে, যেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যেও আমরা এক ধরনের ক্ষোভ দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় ধরে আসলে যারা দায়িত্ব পালন করছেন তাদের জন্য বেশ কষ্টসাধ্য। শিক্ষার্থীরা অপেক্ষায় রয়েছেন আসলে কখন এই 33 বছর পরে অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচনের ফলাফল তারা পাবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রথমে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্ববিদ্যালয়ে। জাকসু নির্বাচনের আমেজের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া। শিক্ষক থেকে শিক্ষার্থী সবাই ভেঙে পড়েছেন কান্নায়, অপেক্ষা করছেন শেষবারের মতো প্রিয় শিক্ষককে বিদায় জানানোর। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থাপনায় কমিশন কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। শিক্ষকের হঠাৎ অসুস্থতার জন্য প্রশাসনিক অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তারা। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমরা একজন শিক্ষককে হারাই ফেলছি, আমরা আমাদের একটা বড় আপুকে হারাই ফেলছি। এই হারানো
কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। কমিশনার এখানে অনেকটা দায়ী। শিক্ষকদের অভিযোগ, প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ভোট গণনায় ওএমআর পদ্ধতি বাতিল করেছে প্রশাসন, যার চাপ পড়েছে সংশ্লিষ্ট সবার ওপর। আমরা কতটা চাপের মুখে বা স্ট্রেসের মধ্যে দিয়ে শিক্ষকদেরকে কাজ করতে হচ্ছে। আমি আশা করব যে এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন তার সেই দায়িত্ব কী ছিল সেটি নিয়ে ওনারা সোল সার্চ করবেন। প্রক্রিয়া যারা কর্মরত আছেন, আমাদের একজন সহকর্মীর মৃত্যুর পরে সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি, যেটি একজন কলিগের চলে যাওয়া, সেটিকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসতে পারে। তারা সাময়িক বন্ধ করে হলেও এই বিষয়টিকে দেখা উচিত বলে আমি মনে করি। এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে যে দরজা ছিল, দরজার হাতল ধরেছিলেন, তো ওখানে থাকা অবস্থায় তিনি পড়ে যান। এরপরে অ্যাম্বুলেন্স কল করা হয়। প্রথমত আমাদের যে চিকিৎসা কেন্দ্র আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ডাক্তার তাকে এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 9টার দিকে আমাদের কাছে আসে। তো আসা মাত্রই আমরা ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। যেহেতু ওনাকে আমরা পেয়েছি আর কি মৃত অবস্থায়, তো প্রাথমিক অবস্থায় এরকম কিছু ধারণা করা যাচ্ছে না কী কারণে উনি মারা গেছে। এটা জানার জন্য পরবর্তীতে চাইলে পোস্টমর্টম করা লাগতে পারে। বাদ-জুমা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের জানাজা অনুষ্ঠিত হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আছেন সহকর্মী তুষার ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, জাকসু নির্বাচন কার্যালয়, কমিশন কার্যালয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সকালবেলার দিকে তিনি কিন্তু জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যান নিজের দায়িত্ব পালন করার জন্য এবং সেখানে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যান এবং সাথে সাথেই শিক্ষার্থী এবং সহকর্মী যারা ছিলেন তারা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং এর পরপর তাকে 20 মাইলের সাভারের 20 মাইলের পান্ধুয়াতে তার শেষ কার্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুরাতন কলা ভবনের সামনে যাতে শিক্ষার্থীরা এবং তার সহকর্মীরা দেখতে পারে এজন্য তাকে নিয়ে আসা হয় এবং এর পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার লাশ আনা হয় এবং সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তার সহকর্মীরা, শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর এবং বিভিন্ন হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন এবং উপাচার্য কিন্তু আমাদেরকে বলছিলেন যে শোক প্রকাশ করছিলেন আসলে তিনি এবং উপ উপাচার্য যিনি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন, সকলেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আমরা জানতে পেরেছি যে জান্নাতুল ফেরদৌস, শিক্ষক জান্নাতুল ফেরদৌসের যে জন্মস্থান পাবনা জিলেপাড়া, সেখানে তার দাফন অনুষ্ঠিত হবে এবং এর আগেও কিন্তু তিনি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্ব পালন করছেন। তবে এই ক্ষেত্রে আমরা যে শিক্ষার্থী এবং শিক্ষক সবার সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে অব্যবস্থাপনা, এতে আসলে নির্বাচন দায়িত্ব পালনকালে যারা আছেন তারা সকলে আসলে অসুস্থ হয়ে পড়ছেন এবং একজন শিক্ষক, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের পরিচালক, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কোনো রকমের ব্যবস্থা না নিয়েই ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করেছে বিধায় সকলে আসলে অসুস্থ হয়ে পড়ছেন এবং এর জন্য তারা প্রশ্ন করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক ভোট আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। এদিকে গণতন্ত্রের উত্তরণে নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে মনে করেন বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু। ভোট ঠেকাতে একটি গোষ্ঠী পায়তারা করছে বলে অভিযোগ তার। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষার্থী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও।
তবে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ডাকসুতে ভরাডুবি, জাকসুতে নির্বাচন বর্জন সব মিলিয়ে অস্বস্তিতে ফেলেছে ১৭ বছর ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হওয়া বিএনপিকে। দলটির শীর্ষ নেতারা মনে করেন প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্টদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপির নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার শঙ্কা রয়েছে। এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। এদিন জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। তবে নির্বাচন কিভাবে ঠেকানো যায় একটি গোষ্ঠী সেই পায়তারা করছে বলে অভিযোগ তার। এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে, একজন প্রকাশ্যে আছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। কিভাবে নির্বাচন ঠেকানো যায় নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে, যে বয়ানের মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায়, বাধাগ্রস্ত করা যায়, অসফল করা যায়, সেই দিকে তারা হাঁটছে। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি, তাই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শঙ্কা, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিবের মতে, অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দলের ভালো লোকদের সামনে এনে রাজনীতি করার চেষ্টা করলে আওয়ামী লীগের জন্যই মঙ্গল হতো। আহমেদ সালিহিনের বিশেষ রিপোর্ট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ইলেকশন যখন হবে, এটা হয়তো সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে, এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি, কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে অনেক বেটার করতো। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। 2 বৈষম্য নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা 19 সালের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই।
নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে কথা বলেন তিনি। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 84টি আলোচিত বিষয়ে মতামত দিয়েছে 33টি রাজনৈতিক দল। এর আইনি ভিত্তি এখনও চূড়ান্ত করতে পারেনি কমিশন, তবে ঐক্য হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। সনদে আর কোনো পরিবর্তন আনার সুযোগ না থাকলেও আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেষবার সনদ সংক্রান্ত আলোচনায় বসবে কমিশন। অনানুষ্ঠানিক কথা হয়েছে। আইনি ভিত্তি ছাড়াই জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত করেছে জুলাই জাতীয় সনদ 2025। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সনদে রাজনৈতিক দলগুলোর আর হাত দেওয়ার সুযোগ নেই। এতে স্বাক্ষরের জন্য শনিবারের মধ্যে প্রত্যেক দলের 2 জন প্রতিনিধির নাম পাঠাতে হবে। আগের সমন্বিত খসড়ার সঙ্গে চূড়ান্ত সনদে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে। চূড়ান্ত সনদের অঙ্গীকারে বলা হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে। খসড়ায় বলা হয়েছিল, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু চূড়ান্ত সনদে বলা হয়েছে, শুধু স্বাক্ষরকারী দলগুলো কোনো প্রশ্ন তুলবে না। গণঅভ্যুত্থানকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুতই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। এছাড়া আগে যেসব দল নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছিল তাদের নাম উল্লেখ ছিল, কিন্তু চূড়ান্ত সনদে দলের নাম উল্লেখ না করে শুধু সংখ্যা বলা হয়েছে। খসড়ায় ছিল, এর কোনো বিধান শুধু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত সনদে তা বাদ দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশন বলছে, কোনো প্রশ্ন না করেই রাজনৈতিক দলগুলোকে সনদে স্বাক্ষর করতে হবে। এর আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এরপর আলাদাভাবে সুপারিশ করবেন তারা। সকলের সকল বক্তব্য একটি সনদে ধারণ করা যাবে না। চূড়ান্ত সনদের পটভূমিতে 1947 সাল থেকে সব আন্দোলনের স্বীকৃতি এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া 33টি দলের তালিকা যুক্ত করা হয়েছে সনদের পরিশিষ্টে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মাসখানেকের অস্থিরতার পর স্বস্তি ফিরছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় কেজিতে কমেছে 20 টাকা। কমতির দিকে চড়তে থাকা ইলিশের দাম। ভ্রমণে যাওয়া হলো না সৈকত শহর কক্সবাজারে। চট্টগ্রাম সড়কে ঝরল বাবা মেয়ে সহ 3 জনের প্রাণ। এ ঘটনায় আহত হয়েছেন 3 জন। এদিকে সিরাজগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে 1 জন নিহত হয়েছেন। আলাদা ঘটনায় 4 জেলায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। ভ্রমণে যাওয়া হলো না সৈকত শহর কক্সবাজারে। পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার পথেই প্রাণ গেল বাবা মেয়ে সহ 3 জনের। শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা গোলাম সারোয়ার ও 3 বছরের মেয়ে মুস্কান। এ ঘটনায় একই পরিবারের আরও 2 সদস্য সহ আহত 4 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত গোলাম সারোয়ার পরিবার নিয়ে রাজধানীর উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরঙ্গাইল ব্রিজের উপরে সপ্তবর্ণা পরিবহনের একটি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক দুর্ঘটনা কবলিত দুটি গাড়িতেই সজোরে ধাক্কা দেয়। এতে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক সহ অন্তত 25 জন আহত হন। দ্রুত রানিং এসে ওই আপনার ট্রাক ড্রাইভারের ডাইরেক্ট ধাক্কা দিয়ে ব্রিজের ওপর চাপাই দিছে। পাটুরিয়া থেকে ঢাকাগামী একটা ওয়ালটন গাড়ি সংঘর্ষ, এই দুটো লাগার সাথে সাথে আরেকটি ট্রাক ওরা নিয়ন্ত্রণ হারিয়ে এসে দুটো গাড়িকে লাগাই দিছে। এখানে কিছু লোক আহত হয়েছে। একই দিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপশন নদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমাদের পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 20 জন। এদিকে সিরাজগঞ্জের কাশিয়াহাটায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এ সময় একজন নিহত ও 3 জন আহত হন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নরসিংদীতে নিখোঁজের 5 ঘন্টা পর ডোবা থেকে 3 বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের রাঙামাটি এলাকায় মামুন হাওলাদারের 3 বছরের ছেলে হাসিব চান নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দাবিতে অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 6 জন। গত বুধবার দুপুরে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেন। এতে এখন পর্যন্ত 9 জন যোগ দিয়েছেন। ইতোমধ্যে 6 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। 3 জন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। এদিকে বৃহস্পতিবার রাতে অনশন স্থলে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিকেলে আলোচনায় বসার প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। মাসখানেকের অস্থিরতার পর স্বস্তি ফিরছে সবজির বাজারে। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজি কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। এদিকে কমতির দিকে চড়তে থাকা ইলিশ। তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে সোনালী মুরগির দর। স্বস্তিতে ফিরছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। প্রায় সব সবজির দামই সপ্তাহ ব্যবধানে কমেছে 10 থেকে 20 টাকা। শুক্রবার কারওয়ান বাজারে পটল, ঢেঁড়স, কাকরোল, করলা প্রতি কেজি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 40 টাকা কমে কাঁচামরিচের দাম নেমেছে 120 টাকায়। বিক্রেতারা জানান সরবরাহ সংকট কমে যাওয়ায় দাম কমছে, যদিও বাজার দর এখনো মধ্যবিত্তের নাগালে আসেনি বলে অভিযোগ ভোক্তার। সব সবজির দামই কম, 10 থেকে 20 টাকা কেজি। সরবরাহটা বাড়ছে, আবহাওয়াটা একটু ভালো হয়েছে। আমাদের কাছে এটা আসলে নাগাল না, নাগাল আরো একটু কমতে হবে আর কি। মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর যে ইনকাম তাদের জন্য একটু কঠিনই হয়ে যাচ্ছে। যেটা 70 টাকা সেটা 60 টাকা হলে একটু ভালো হয়, 50 টাকাটা 45 বা 40 টাকা হলে আমাদের জন্য একটু ভালো হয়। একটু যদি ভালো কোয়ালিটির হয় তাহলে আবার বেশিও রাখতেছে অনেকে। দাম কমেছে ইলিশেরও। গত সপ্তাহের তুলনায় 200 থেকে 300 টাকা কমে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। আর 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে 1800 টাকা কেজি। স্থিতিশীল অন্যান্য মাছের দাম 360 টাকা কমছে। আমদানি মাছের দাম কমবো, এমনি নিচ্ছি। আরো কমা দরকার, গেল সপ্তাহ থেকে একটু কমছে। যা অনেক হাই ছিল থেকে কিছু কমে আসে। মধ্যবিত্তদের নাগালের বাইরে এখনো মাছের বাজার। আমরা চাই যাতে বাজারটা আরো একটু কমে। সাপ্তাহিক ছুটির দিনে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকায়। আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 290 থেকে 310 টাকায়। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। আমানত টাকা তুলতে ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি। চাহিদা মতো তো মিলছেই না। কখনো কখনো গ্রাহকের জমানো অর্থের কানাকড়িও দিতে পারছে না একীভূত হওয়া আলোচনায় থাকার শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। এতে দৈনন্দিন প্রয়োজনও মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক আমানতকারী। বিশ্লেষকরা বলছেন, অনির্দিষ্টকাল ধরে চলা ব্যাংক খাতের এই সংকট ভেঙে দেবে সংশ্লিষ্টদের আর্থসামাজিক নিরাপত্তা, বাড়বে বৈষম্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। বিপদে আমার সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে, আমার জরুরি কাজে আমি উঠাতে পারি। কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম।
তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। মানে ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলে মেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ অথবা এই সপ্তাহের ঔষধের খরচ বা হাটে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে 1000 টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। আর্থসামাজিক বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। সোসাইটি অ্যাজ এ হোল যে ডিমান্ড, সেটা কিন্তু ধস নেমেছে। সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন, বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। কেউ নিজের নামে করে না, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে, এখানে সে অ্যাবেটার। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার পর এবার লালদিয়ার চরে জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। 300 কোটি টাকা ব্যয়ে আগামী 1.5 বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবাক করার মতো তথ্য হলো, চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় 3 মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র 1500 মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে 32 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা যেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাবলগুলোর মধ্যে পড়ি। প্রতি বর্গফুটে 3 মেট্রিক টন সক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির 5 নম্বর বাড়তে হয়। সেটি দিয়ে কন্টেনার ছাড়া অন্য কোনো পণ্য নামানো যায় না। আবার এ ধরনের পণ্য খালাস হয় জিসিবি বাড়তে। এসব যন্ত্রপাতি জাহাজ থেকে নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিপিং এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর খরচ বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়ার চর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি। লালদিয়ার চরে 300 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 22 একর জায়গার উপর 240 মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত 10 মিটার গভীরতার জাহাজ। আর স্থাপন করায় ক্রেনের বহন সক্ষমতা হবে প্রতি বর্গফুটে 5 মেট্রিক টন। আশা করা হচ্ছে আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। 2027 সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়ার চর থেকে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়া চর থেকে কমল দে, সময় সংবাদ। দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগ আরও বাড়ানোর ওপর জোর দেন বিশেষজ্ঞরা।
রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা রেশমা। 3 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভোগা স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এভাবে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। কালকে 11টা বাজে নিয়ে আসছি, আসার পর ভর্তি করছে যে জ্বর, খিঁচুনি দিয়ে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর অনেক জ্বর আর হাত পা ব্যথা করে, গিরে গিরে ব্যথা, খাইতে পারি না, খালি বমি আসে। আমার হাত পা গরম বাইরায়, মাথা দেয়া গরম বাইরায়। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার লার্ভা প্রজননে তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আমরা অনেক পেশেন্ট চিকুনগুনিয়ার পেয়েছি। আমরা চিকুনগুনিয়াতে মেইন প্রবলেমটা হচ্ছে রোগীদের অনেক সাফারিংসটা অনেক বেশি আর কি। বৃষ্টি হয়ে গেলে আবার ডেঙ্গুর পেশেন্ট আরও বেড়ে যাবে। এডিস মশার প্রজননে প্রাকৃতিক পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা গতবারে যদি স্ট্যাটিস্টিক পর্যালোচনা করি তা আমরা দেখেছি যে এই হসপিটালে যারা ভর্তি রোগী ছিল আগস্টের চেয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 4 গুণ। আমাদের বিল্ডিংয়ের কার্নিশ, কনস্ট্রাকশন সাইট, অনেক সময় আমাদের যে বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওই সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকে না। আমরা যদি ট্রেনের ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখি তাহলে কিন্তু মশা ঢুকতে পারবে না, প্রজনন করতে পারবে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 145 জন। বর্ষাকাল শেষ হলেও যেমন কমছে না বর্ষার প্রভাব, ঠিক তেমনি কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাবও। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উদ্যোগ নিতে হবে সরকারিভাবেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঝোড়ো বা তুমুল বৃষ্টি কিছুই মানছেন না ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে উত্তাল সাগরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। পর্যটকরা বলছেন বৃষ্টি আনন্দের মাত্রা বাড়িয়েছে বহুগুণ। তবে পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় সজাগ রয়েছেন লাইফগার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আর শুক্রবার সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাত। বেলা বাড়ে আর বৃষ্টিপাতের ব্যাপ্তি এবং তীব্রতাও বেড়ে যায়, কমে যায় ভ্যাপসা গরমও। কিন্তু ঝড়ো ও তুমুল বৃষ্টিপাত কিছুতেই দমাতে পারেনি ভ্রমণ পিপাসুদের আগমন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর্যটকের ঢল নামে সাগর তীরে। উত্তাল সাগর ও ভারী বৃষ্টির মধ্যে মেতে উঠেন ভ্রমণ পিপাসুরা। এখানে আসলে আমরা যে একটা আনন্দ পাই, সে আনন্দ আসলে শহরে পাওয়া যায় না, কনক্রিট জঙ্গলের মধ্যে। বৃষ্টির কারণে কক্সবাজারটা এই বীজটা খুব আনন্দ উপভোগ করতেছি। সপ্তাহে ছুটি আমরা পাইছি, সেই জন্য আমরা আসছি। পর্যটনের ভর মৌসুম না হলেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় বাড়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। এতে সৈকত পাড়ের ব্যবসায়ীদের বাড়ে আয় রোজগারও। কিন্তু বৃষ্টিতে বিপাকে পড়েছেন ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক, ঘোড়াওয়ালা ও হকাররা। আমাদের এখন তো বৃষ্টি হলে অবস্থা একদম খারাপ, আমাদের ব্যবসা হয় না। শুক্রবারে বৃষ্টির কারণে আমাদের ব্যবসা খুবই কম। সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের সতর্ক করতে বালিয়াড়িতে উড়ানো হচ্ছে লাল পতাকা। আর সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। যারা দূরে যাচ্ছে আমরা তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে এবং আমরা নিজেরা গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসতেছি। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে সহস্রাধিক বার্মিজ পোর্টের দোকান আর 500-রও বেশি হোটেল মোটেল রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন 1.5 লাখের বেশি ভ্রমণ পিপাসু। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার 24তম বার্ষিকী পালিত হয়েছে। দিবসটির স্মরণে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আর যদি কেউ আমেরিকাকে আক্রমণের লক্ষ্যবস্তু করে তাকে গুঁড়িয়ে দেয়া হবে। এদিকে মার্কিন সাংবাদিক টাকার কার্লসন দাবি করেছেন 9/11-এর ওই হামলা সম্পর্কে আগেই জানত ইসরায়েল। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 2টি ভবন সহ 4টে স্থানে এতে নিহত হন প্রায় 3000 মানুষ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
বিশ্বের ভয়াবহ সন্ত্রাসী ঘটনা টুইন টাওয়ার হামলা স্মরণে ঘণ্টার প্রতিধ্বনি। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলাস্থলে 24তম বার্ষিকী পালনের অনুষ্ঠানে উপস্থিত হন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। 2001 সালের 11 সেপ্টেম্বর সকাল 8:46 আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ছিনতাই করে সন্ত্রাসীরা নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটিতে প্রথম আঘাত করে। ইউনাইটেড এয়ারলাইন্সের আরেকটি বিমান ছিনতাই করে সকাল 10:03 হামলা চালানো হয় দক্ষিণের ভবনটিতে। এদিন বিশাল আকৃতির জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় যুক্তরাষ্ট্রের সমর দফতর পেন্টাগনের ভবন। এখানেও সন্ত্রাসীরা বিমান হামলা চালিয়েছিল। সকালে পেন্টাগনের অনুষ্ঠানে স্ত্রী মেলানিয়াকে নিয়ে উপস্থিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিহতদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এদিকে টুইন টাওয়ার হামলার 24তম বার্ষিকী পালনের প্রাক্কালে টাকার কার্লসন নামক এক সাংবাদিকের মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। পিয়ার্স মর্গানের আনসেন্সর্ড নিউজ অনুষ্ঠানে তিনি দাবি করেছেন ইসরায়েলি গোয়েন্দারা হামলার বিষয়ে আগেই জানতেন। 9/11 হামলার শিকার পেনসিলভেনিয়ার শাঙ্কসভিলেও দিনটি স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 24 বছর আগের ওই 4টি হামলায় নিহত হন প্রায় 3000 মার্কিন নাগরিক, যাদের মধ্যে 7 জন বাংলাদেশীও ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সুশীলা কার্কি। শুক্রবারই সাবেক এই প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট রামচন্দ্র বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। সুশীলা কার্কিকে সমর্থন দিয়েছে আন্দোলনের নেতৃত্ব দেয়া জেএনজি। একই সঙ্গে সংবিধান বহাল রাখার কথাও স্পষ্ট করেছেন তারা। এদিকে দেশটিতে দুদিনে ব্যাপক সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। কারফিউয়ের মেয়াদ বাড়ানো হয়েছে আরও একদিন। দুদিন ব্যাপক সহিংসতা ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের পরিস্থিতি এখনও থমথমে। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী। রাস্তায় স্বাভাবিক হচ্ছে মানুষের চলাচল। আন্দোলন চলাকালীন বিভিন্ন দেয়াল লিখন, স্লোগান, পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন অনেকে। এদিকে 4 দিনের অস্থিরতার পর শুক্রবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় গণমাধ্যম জানায় দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পোদেল তাকে নিয়োগ দিতে সম্মত হয়েছেন। সুশীলা কার্কিকে সমর্থন জানিয়েছে আন্দোলনের নেতৃত্বে থাকা জেনজি। এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কি তাদের প্রথম পছন্দ বলে জানান নেতারা। দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য বেশ পরিচিত তিনি। একই সঙ্গে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। তবে সংবিধান বহাল রাখার কথা জানিয়েছে তারা। এখন দেশটার জন্য একজন সৎ ও দায়িত্বশীল অভিভাবক প্রয়োজন। আমাদের নিরাপদ পথে এগিয়ে নিতে হবে। তাই এমন একজন ব্যক্তিকে দরকার যিনি আইন ও সাংবিধানিক বিষয়গুলো ভালোভাবে বোঝেন এবং পরিপক্ক। আমার মতে সুশীলা কার্কি সবচেয়ে ভালো বিকল্প। দেশের অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন। নেপালের রাজনৈতিক সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা। তবে সরকারের নেতৃত্ব নিয়ে মতবিরোধ তৈরি হয়। তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা 3 জনের নাম প্রস্তাব করে। সুশীলা কার্কি ছাড়াও আলোচনায় আছেন র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়া বালেন্দ্র শাহ এবং সাবেক বিদ্যুৎ ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবর। জয়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গেছে, এটাই বড় প্রাপ্তি বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রান রেট নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি। শ্রীলঙ্কার ম্যাচটা জিতে গেলেই সব সমালোচনা থেমে যাবে বলেও মনে করেন নান্নু। এরকম খুব একটা হয় না। সাধারণত বাংলাদেশ ম্যাচ জিতলেই হাফ ছেড়ে বাঁচেন সমর্থকরা, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটার থেকে ক্যাপ্টেন সবাই শুনিয়ে গেছেন বিশাল লক্ষ্যের কথা। ম্যাচ জেতা নয়, টার্গেট বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ। শুধু কি তাই, শেষ 3 সিরিজেই যে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল লিটন বাহিনী। স্বাভাবিকভাবেই হংকং ম্যাচের এই ম্যারম্যারে ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থক সমালোচক কারোরই। তাই তো ম্যাচ জিতেও যেন স্বস্তিতে নেই বাংলাদেশ। তবে এভাবে ভাবতে চান না সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার সোজা কথা, জয়ের আনন্দের সঙ্গে তুলনীয় নয় কোনো কিছুই। জয়ের সাথে তো কোনো কিছু তুলনা করা যায় না। জয় দিয়ে তো শুরু করেছে টুর্নামেন্ট এবং জয় দিয়ে শেষ করবে। আমি আশা করি যে কন্টিনিউয়াস একটা ভালো প্রসেস যদি থাকে, ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে।
যতই আড়ালে রাখা হোক না কেন এটা বাস্তবতা। টাইগারদের ব্যাটিংটা টি-20 সুলভ হয়নি। লিটন ছাড়া স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা যাবে সবারই। নান্নুও অস্বীকার করেননি সেটা। তবে তার দাবি কন্ডিশন এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে ফিল সিমন্স শিষ্যদের। অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, অনেকদিন পরে এখানে খেলছে আবুধাবির মাঠে, তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল। যথেষ্ট ভালো খেলেছেন। আমি বলবো যে উইনিং সবসময় সামনের ম্যাচটা ভালো খেলতে আরও বেশি সাহস যোগাবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য এই প্রসেসটা যদি ঠিক থাকে আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেট। হংকং ম্যাচ এখন অতীত। যা হয়ে গেছে তার ফিরিয়ে আনা যাবে না। সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল। নান্নুর আশা ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবেন লিটনরা, আর তাহলেই যে ফলটাও আসবে নিজেদের পক্ষে। প্রতিটা ম্যাচই এখানে ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টে। এখন পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমি আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে আশা করছি। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়া শেষ সিরিজে জয়ী দল বাংলাদেশ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল মহানগর হাফ ম্যারাথন 2025। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগরায়ন নিশ্চিতের লক্ষ্যে এ আয়োজন ইন্ডিপেন্ডেন্ট ভার্সেটাইল রেসের, যেখানে 3 ক্যাটাগরিতে দেশি বিদেশি 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। প্রতিযোগিতায় চমক হিসেবে লাইভ রেসের পাশাপাশি দেশের বাইরে থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনেকে। এ প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় মিডিয়া লিমিটেড। রাজধানীর টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্য নিয়ে মহানগর হাফ ম্যারাথনের আয়োজন ইন্ডিপেন্ডেন্ট ভার্সেটাইল রেসের, যেখানে 3 ক্যাটাগরিতে 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। 21.1 কিলোমিটার ও 7.5 কিলোমিটার 2 ক্যাটাগরিতে দৌড়েছেন প্রাপ্তবয়স্করা। দেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকরাও অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। ম্যারাথনের চমক ছিল ভার্চুয়ালি অংশ নেয়া প্রবাসী দৌড়বিদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প দেখছেন না অংশগ্রহণকারীরা। চাকরি করি, সারা সপ্তাহ সময় পাই না, শুক্রবার এই উসিলায় একটু আমরা একটা দৌড়ের সুযোগ পাই। ব্যস্ত নগরীতে যেখানে 4 দেয়ালে বন্দী থাকে শিশুরা, তাদেরকেও দৌড়ে উদ্বুদ্ধ করতে ছিল বিশেষ আয়োজন। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন এক ঝাঁক শিশু কিশোর। ম্যারাথনে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বডি ফিট রাখার। আজকে আমার খুবই ভালো লেগেছে। এর আগে কয়েকটা ইভেন্টে অংশগ্রহণ করে আমার আরো ভালো লাগছে। শারীরিক সচেতনতা বৃদ্ধি এবং পুরুষদের পাশাপাশি নারীদের দৌড়ে আগ্রহ বাড়াতেই কাজ করে যাচ্ছে IVR। এই যুব সমাজটা যাতে ও সকল স্ক্রিনের বাইরে থেকে এসে যাতে ফিটনেসের দিকে আসে এবং ফিটনেসে মনোযোগী হয়, একটা ভালো হেলদি হ্যাবিট মানুষের মধ্যে আসে, এটার জন্যই বেসিক্যালি আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে পুরুষ ও নারী মিলিয়ে সেরা 30 জন দৌড়বিদের মাঝে অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে ছিল সময় টেলিভিশন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প দেখছেন না এই ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা। জীবনে অবিরাম ছুটে চলতে চান এ সকল দৌড়বিদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি চাকসু নির্বাচনের ভোট গণনা। ফলাফল পেতে রাত হওয়ার আভাস। দায়িত্ব পালনকালে জাবি শিক্ষিকার মৃত্যুতে ক্যাম্পাসে শোক। ছাত্র সংসদ নির্বাচনের নামে প্রহসন দেখছেন বিএনপি নেতা ডক্টর জাহিদ। প্রশ্নবিদ্ধ ভোট আয়োজন থেকে বিরত থাকার আহ্বান, অন্যথায় স্বৈরাচার পুনর্বাসনের শঙ্কা। এবং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতার জোর বিএনপি। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে ভোট, জানালেন প্রেস সচিব। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।